আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে অধ্যায় 3 অর্থাৎ গতি অধ্যায়ের নতুন দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং এ দুটো প্রশ্ন হলো তোমার ঘর্ষণ বল সংক্রান্ত। আমরা গতদিনেও ঘর্ষণ বল সংক্রান্ত দুটো প্রবলেম সলভ করেছি। তো আজকে নতুন দুটো প্রবলেম সলভ করব। আর এর মধ্যে একটি কথা বলে রাখি, যদি ক্লাস চলতে চলতে যদি ক্লাসটা অফ হয়ে যায়, তাহলে ওই পর্যন্তই ক্লাসটা থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা পরের দিনে আবারও আমাদের ক্লাসে কন্টিনিউ চলবে। আচ্ছা, আমরা দেখে নিই। আমাদের গত দিনে এই পর্যন্ত ছিল, তাই না? আচ্ছা। আচ্ছা, আমরা আজকে নতুন একটা প্রবলেম দেখছি। আচ্ছা, দেখো তো তোমার যে প্রশ্ন ক্লিয়ার কিনা। হ্যাঁ, আগে যদি ক্লিয়ার থাকে আমরা 2-4 মিনিটে এই উদ্দীপকটা তুলে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? जी सर। আচ্ছা, ঠিক আছে, আমরা উদ্দীপকটা তুলে নিই 2-4 মিনিটে। হ্যাঁ, উদ্দীপক তুলবো এবং প্রশ্ন গ এবং ঘ তুলবো শুধুমাত্র। তোলা হয়েছে কি? জি স্যার, তোলা হয়েছে। বাকিদের কি অবস্থা? হয়েছে স্যার। আচ্ছা, যদি হয়ে থাকে আমরা একটু চিত্রটার দিকে দেখি। চিত্রে কি বলেছে দেখো। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ভূমি থেকে 50 মিটার উপরে, তাই না, 50 মিটার উপরে দুইটা বস্তু রয়েছে। একটা আমরা দেখতে পাই বৃত্তাকার বস্তু যার ভর হচ্ছে 10 গ্রাম, আর একটা আয়তাকার বস্তু যার ভর হচ্ছে কত, 20 গ্রাম। আচ্ছা, এখানে বলেছে যে M1 বস্তুর কার্যকরী বল 0.078 নিউটন এবং M2 বস্তুর কার্যকরী বল 0.039 নিউটন। বস্তু দুটি একই সময়ে ছেড়ে দেওয়া হলো। এটা রাজশাহী বোর্ডের প্রশ্নটা আসছিল 2019 সালে। হ্যাঁ, আমাদের গ নাম্বার যেটা বলা হয়েছে যে M1 বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল নির্ণয় করো। M1 বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল নির্ণয় করো। তাহলে দেখো, ঘর্ষণ বল চাওয়া হয়েছে, তাই না? তাহলে ঘর্ষণ বল আমরা কেমনে বের করতে পারি চিন্তা করো। হ্যাঁ, যে তাহলে প্রযুক্ত বল থেকে যদি আমরা কার্যকর বলটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো? ঘর্ষণ বল পাবো না? ঠিক আছে তো? নাহিদ, জয়িতা, সাদিয়া।
जी सर। জি হ্যাঁ, তাহলে আমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে প্রযুক্ত বলটা বের করতে হবে, আর দুই নাম্বার হচ্ছে কি কার্যকর বলটা বের করতে হবে। তার মধ্যে দেখো কার্যকর বল কিন্তু দেওয়া রয়েছে, এমন বস্তুর কার্যকর বল দেওয়া রয়েছে, তাহলে বাকি রয়েছে কোনটা? প্রযুক্ত বল। এখন দেখো যে একটা বস্তু যে এই যে এমন ভরের যে বস্তুটা রয়েছে, এর উপর তো কোনো বল প্রযুক্ত হয়নি, তাই না? তাহলে ওর ওজন যেটা, বস্তুটার ওজন যেটা, সেটাই হবে কি তার প্রযুক্ত বল। ধরো এই কলমটা এখানে রয়েছে, তাহলে এই কলমটার উপর প্রযুক্ত বল কত? এই কলমটার ওজনের সমান। বুঝতে পারছেন কি? তাহলে আমরা এখানে জেনে নিই গ নাম্বার সমাধান। তোমরা একটু সাইড নোট করে নিও যে এখানে এম ওয়ান সমান কত? 10 গ্রাম। এটাকে কেজি করলে কত হবে? 0.01 কেজি, তাই না? আচ্ছা, জি এর মান তো তোমাদের জানা রয়েছে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হলো যে এম ওয়ান ভরের বস্তুটির ওজন নির্ণয় করব, আর এই ওজনটাই হলো তার কি প্রযুক্ত বল। তাহলে এখানে যে আমরা জানি আমরা জানি ডব্লিউ সমান কি এম জি। তাহলে যেহেতু বস্তুটার ভর যে M1 দিয়েছে, তাহলে M1 জি। তাহলে 0.01 ইন্টু কত? 9.8। তাহলে কত হচ্ছে দেখো দেখি, গুণ করেন। একটু গুণ করে দেখো। ইন্টু 9.8, তাই তো? তাহলে এটা হচ্ছে 0.098 এত কি নিউটন। তাহলে তাহলে এটা হলো কি M1 ভরের বস্তুর জন্য কি প্রযুক্ত বল। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রযুক্ত বল M1 ভরের বস্তুর প্রযুক্ত বল প্রযুক্ত বল কত লিখবেন তোমরা এক লাইনে লেখার চেষ্টা করো, হ্যাঁ? যে 0.098 এত কি নিউটন। আর অন্যদিকে কার্যকরী বল দেওয়া রয়েছে কত? আবার কার্যকরী বল বা কার্যকর বল, এখানে যেহেতু কার্যকরী লেখা রয়েছে আমরা ওইটাই লিখছি। কার্যকরী বল কত দেওয়া রয়েছে দেখো? 0.078 এত কি নিউটন। তাহলে অতএব বায়ুর ঘর্ষণ বল, বা লিখতে পারো প্রশ্নের সাথে মিল রেখে, এম ওয়ান বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল, বায়ুর ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কেমনে বের করব? প্রযুক্ত বল থেকে কার্যকরী বলটা কি করব? বিয়োগ করব, তাই না? তাহলে 0.098 মাইনাস 0.078 এত কি নিউটন। 0.078, তাহলে কত আসলো? 0.002 নিউটন। এটাই হলো কি বায়ুর ঘর্ষণ বল। বুঝতে পেরেছেন তো নাকি? বুঝতে পেরেছেন যে কিভাবে ঘর্ষণ বলটা বের হলো? জি স্যার। जी सर। আচ্ছা, তোমাদের মনে হয় তুলাও হয়েছে, তাই তো? जी सर। জি আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নের দিকে যেতে পারি। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো? কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে, যুক্তি সহ বিশ্লেষণ করো। এখানে দেখো যে দুটি বস্তু কিন্তু যে 50 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে একই সময়ে, এই যে বলে দিয়েছে যে বস্তু দুটি একই সময়ে ছেড়ে দেওয়া হলো, আর বলা হয়েছে কোন বস্তুটি ভূমিতে আগে পৌঁছাবে, তাই তো? তাহলে দেখো যে আমাদের যে M1 এবং M2 ভরের বস্তু দুটোর কার্যকর বল কিন্তু দেওয়া রয়েছে, তাই না? আর আমরা জানি কার্যকর বল F সমান কি MA। তাহলে আমরা ত্বরণ দুটো বের করে নিতে পারবো।
আর ওই ত্বরণ বিবেচনা করে যে M1 ভরের বস্তুটির যে ভূমিতে পড়তে কত সময় লাগলো, অন্যদিকে M2 ভরের বস্তুটির ভূমিতে পড়তে কত সময় লাগলো, সেটা আমরা খুব সহজে কি বের করে নিতে পারবো। তাহলে আমরা ঘ নাম্বার সমাধানের দিকে যাই। ঘ নাম্বার সমাধান। তাহলে M1 বস্তুর কার্যকরী বল কত দেওয়া আছে? 0.078 নিউটন। তাহলে আমরা লিখতে পারি যে M1 ভরের বস্তুর ক্ষেত্রে M1 বস্তুর বা M1 ভরের বস্তুর ত্বরণ এভাবে লিখতে পারো, হ্যাঁ, বা বস্তুর ক্ষেত্রে যে যেভাবে পারো সেভাবে লিখবে। বস্তুর ক্ষেত্রে এফ সমান কি এম এ। তাহলে এফ এর মান তার কত দেওয়া রয়েছে দেখো, কার্যকর বল 0.078। আর তার ভরটা কত ছিল? তার ভর কত ছিল বলেন দেখি? ভর ছিল 10 গ্রাম, তাই না? 10 গ্রাম মানে কি 0.01 কেজি, এই তো, ইন্টু এ। তাহলে আমরা এই M1 বস্তুর ত্বরণটা আমরা পেয়েছি যে এ সমান 0.078 বাই হচ্ছে 0.01। অতএব এ সমান 0.078 ভাগ 0.01। তাহলে এটা আসলে কত? 7.8। 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে M1 ভরের বস্তুটা 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কি নিচের দিকে পড়ছিল। আচ্ছা বাচ্চারা, তোমরা কি শুনতে পাচ্ছ? আমার মনে হয় প্রবলেম হচ্ছে কিনা, আমার একটু কম্পিউটারের সমস্যা। শোনা যাচ্ছে কি? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যদি একবারে ব্রেক করে ফেলে তাহলে বুঝে নিও যে ক্লাসটা ওখানে শেষ হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এমন এমন বস্তুর ক্ষেত্রে আমরা ত্বরণটা পেয়ে গেছি 7.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? কত মিটার উচ্চতা থেকে পড়ছে? কত মিটার উচ্চতা থেকে পড়ছে বলেন? বলতে পারবে না? 50 মিটার। 50 মিটার। তাহলে এখন এই যে আমরা জানি পরন্ত বস্তুর সূত্র, এই সমান কি ইউটি প্লাস কি হাফ, এখানে জি না দিয়ে আমরা কি দিব, এ টি স্কোয়ার। চাইলে তুমি এখানে T1 দিতে পারো, হ্যাঁ। টি ওয়ান দিলে, যদি সাফিক্স 1 দিলে আমরা বুঝে নেবো এটা কি এমন ভরের বস্তুর পড়তে যে সময়টুকু লাগছে, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে এইচ এর মান হচ্ছে কত? 50 মিটার। যেহেতু উপর থেকে পড়ছে, 50 মিটার উপরে ছিল, তো আমরা আদি ভেক্টর শূন্য, শূন্য ইন্টু শূন্য ইন্টু T1 প্লাস হাফ। আর ত্বরণ কত পেয়েছো? 7.8 ইন্টু T1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা, এটা তো জিরো হয়ে গেল, তাই না? তাহলে 7.8 কে 2 দিয়ে ভাগ দেন। 7.8 ভাগ হচ্ছে 2, তাহলে 3.9। তাহলে 3.9 টি স্কোয়ার ইকুয়াল কত? 50। তাহলে টি স্কোয়ার সমান কত হবে? 50/3.9, 50/3.9। তাহলে 12.8025, না সরি 8205। অতএব এর T1 দিবেন, হ্যাঁ। অতএব T1 সমান, এটাকে আমরা রুট করে ফেলি, তাহলে 3.5805, 3.5805 এত কি সেকেন্ড। তাহলে এমন বস্তুর 50 মিটার অতিক্রম করতে সময় লাগলো কত? 3.5805 সেকেন্ড, এই তো। আচ্ছা, তাহলে এবার আমরা M2 বস্তুটার ক্ষেত্রে দেখি। তোমরা নিচে নিচে করবে, আমার যেহেতু এখানে বোর্ডের জায়গা রয়েছে এই জন্য আমি সাইডে করছি। যে M2 বস্তুর ক্ষেত্রে, M2 বস্তুর ক্ষেত্রে M2 বস্তুর ক্ষেত্রে M2 বস্তুর ক্ষেত্রে তো কার্যকর বল দেওয়া রয়েছে, তাহলে কি এফ সমান কি এম এ।
তাহলে একজন বলো যে M2 বস্তুর ক্ষেত্রে কার্যকর বল কত দেওয়া আছে? 0.093। 0.093। আচ্ছা, আর বস্তুটার ভর কত ছিল? 20 গ্রাম। স্যার 0.039 হবে। আচ্ছা, 0. ও সরি, যা 0.039। 0.039, ঠিক আছে এবার, তাই না? আচ্ছা, বস্তুটার ভর কত ছিল? 20 গ্রাম। জি স্যার। তাহলে কেজি করলে সেটা আসবে 0.02 ইন্টু এ। তাহলে M2 বস্তুটার ত্বরণ কত আসলো? 0.039 ভাগ হচ্ছে 0.02। অতএব এ সমান 0.039 বাই আনসার, তাহলে 1.95। 1.95 কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ধরো যে M2 বস্তুটার পড়তে T2 সময় লাগছে, হ্যাঁ, সেক্ষেত্রে সূত্রটা কি হবে? যে এখন H সমান U T2 প্লাস কত, হাফ এ T2 হোল স্কোয়ার। তাহলে H এর মান কত? 50 মিটার, তাই না? তাহলে 0 × T2 প্লাস হাফ ইন্টু 1.95 ইন্টু T2 হোল স্কোয়ার ইন্টু T2 হোল স্কোয়ার। তাহলে 1.95 বাই হচ্ছে 2, তাহলে 0.975। 0.975 এত T2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস কত? 50, বা T2 হোল স্কোয়ার 50 বাই অ্যান্সার। তাহলে এটা হলো 51.282। অতএব T2 ইকুয়াল, রুট করেন এটা, তাহলে এটা আসবে কত? 7.161। 7.161। 7.161। হ্যাঁ, আরেকটা ওয়ান দিতে পারো, সমস্যা নেই, 4টা ডিজিট পর্যন্ত নিলে নেওয়া যেতে পারে, সর্বোচ্চ 3টা বা 4টা পর্যন্ত আমরা লিখতে পারবো। তাহলে দেখো, M1 বস্তুটা পড়তে সময় লাগছে 3.5805 সেকেন্ড, আর M2 বস্তুটা পড়তে কত সময় লাগছে? 7.1611 সেকেন্ড। আমাদের প্রশ্নে কি চেয়েছিল বলো? প্রশ্নে কি চেয়েছিল বলেন? কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে? হ্যাঁ, তাহলে কোনটি আগে ভূমিতে পৌঁছাবে বলেন দেখি? M1। হ্যাঁ, তাহলে যেটা যেটার সময় কম লাগছে সেটা আগে ভূমিতে পৌঁছাবে, তাই না? তো লিখবো, যেহেতু T1 লেস দেন কি T2, অতএব M1 বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে। আগে ভূমিতে পৌঁছাবে। পৌঁছাবে। বুঝতে পেরেছেন তো? জি স্যার। নাহিদ সাহেব, কি অবস্থা? স্যার ভালো। বুঝা যাচ্ছে? বুঝতে পেরেছো? নাহিদ, কি বুঝতে পেরেছো না বুঝতে পারো না, কোনটা? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তোমাদের তোলা হয়েছে কি? জি স্যার হয়েছে। জি স্যার। আচ্ছা, যদি তোলা হয়ে থাকে তাহলে আমরা আরেকটা প্রশ্ন দেখি, হ্যাঁ, প্রশ্ন দেখি এই প্রশ্নটা নিয়ে। পেজটাকে চেঞ্জ করে নিই। আগে তোমরা প্রশ্নটা তুলে নাও, হ্যাঁ, প্রশ্ন তুলে নেন। স্যার প্রশ্নটা একটু জুম করলে মনে হয় ভালো হতো। আচ্ছা,
জুম ইন করবো না জুম আউট করব? কি বড় করে দেবো না ছোট করে বলি, কোনটারি? খুব- বড় করে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই কিছুদিন পর ঠিক হয়ে যাবে, হ্যাঁ, আর বেশি দিন সময় লাগবে না। তোমাদের তোলা হলে বল। স্যার তোলা হয়েছে। সাত তোলা হয়েছে। একটু বুঝার চেষ্টা করো, আমি আসছি ফিরে, হ্যাঁ। আচ্ছা, তোলা তো হয়েছে না? তাহলে ছোট করে নি। আচ্ছা, এই উদ্দীপকটা পরেন দিয়ে কি বলছে, যে স্থির অবস্থান থেকে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো, তাই তো? আচ্ছা, এরপর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, বস্তুটি যে তলে চলাচল করছিল তার ঘর্ষণ বলের মান 1 নিউটন। এটাকে, উদ্দীপকটাকে আমরা আগে একটা চিত্রের মধ্যে নিয়ে নিই, তাহলে তোমাদের জন্য সমাধান করা সহজ হবে। ধরো এটা রাস্তাটা, হ্যাঁ, রাস্তা বা একটা মাঠ। এই 10 কেজি ভরের বস্তু, এই বস্তুটার ভর হলো কত কেজি? 10 কেজি। তার মানে এম এর মান হচ্ছে 10 কেজি। 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করেছে বস্তুটার উপরে। বল প্রয়োগ করা হয়েছে কত নিউটন? 10 নিউটন বল প্রয়োগ করেছে 10 সেকেন্ড ধরে। তার মানে বলো দেখি, বস্তুটি 10 সেকেন্ড ধরে কিভাবে চলবে? ত্বরণে।
ত্বরণে চলবে। তাহলে যেহেতু 10 সেকেন্ড ধরে ত্বরণে চলবে, তাহলে কি বস্তুটা এখানে থাকবে না সামনের দিকে আগে যাবে? সামনের দিকে আগে, তাই না? সামনের দিকে আগায় হ্যাঁ। যাবে। তার মানে এইটুকু এখান থেকে এখানে যেতে তার সময় লাগলো কত সেকেন্ড? 10 সেকেন্ড। আচ্ছা, এরপরে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। তো যেহেতু বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল, তাহলে বস্তুটা কিভাবে যাবে? সমবেগে। সমবেগে। বন্ধনে। সমবেগে যাওয়ার কথা ছিল, কিন্তু সমবেগে যাবে না। কেন যাবে না? কারণ ঘর্ষণ বল রয়েছে। যে রাস্তার উপর, যে তলের উপর দিয়ে বস্তুটা যাচ্ছিল, সেই তলের ঘর্ষণ বল কত নিউটন যেন ছিল? 1 নিউটন। বুঝতে পারছেন কি? যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে বস্তুটি ওই 10 সেকেন্ড পরে সে কিন্তু সমবেগে যেত। যেহেতু ঘর্ষণ বল রয়েছে, এই জন্য বস্তুটা কিভাবে যাবে? হ্যাঁ, অর্থাৎ ঋণাত্মক ত্বরণে যাবে বা মন্দনে যাবে। ঠিক আছে। আর আমাদের গ নাম্বার বলেছে যে বস্তুটি কর্তৃক প্রথম 15 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 15 সেকেন্ড। তাহলে দেখো, প্রথম 15 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড তো সে কিভাবে গেল? ত্বরণে গেল। আর পরের 5 সেকেন্ড তাহলে কিভাবে যাবে? মন্দনে যাবে। মন্দনে। তাহলে এই তো বুঝে গেছো। তাহলে আমরা এই আগে ত্বরণটা তোমরা বের করে নাও। হ্যাঁ, গ নাম্বার সমাধানে যাচ্ছি আমরা। তাহলে দেখো কত বল প্রয়োগ করেছিল? 10 নিউটন। তাহলে এই 10 নিউটন কোন বল? 10 নিউটন কোন বল বলো? প্রযুক্ত বল। আর ঘর্ষণ বল কত? 1 নিউটন। তাহলে কার্যকর বল কতটুকু বলেন? 9 নিউটন। 9। 9 নিউটন। তাহলে এখানে এই কার্যকর বল আমরা সরাসরি লিখবো এফ সমান এই 10 - 1, 10 - 1 নিউটন। তার মানে 9 নিউটন। আর বস্তুটির ভর কত? 10 কেজি। 10 কেজি। 10 কেজি। তাহলে আমরা ত্বরণটা বের করে নিই। তো আমরা জানি এফ সমান এম এ, বা 9 সমান হচ্ছে 10 এ। 9 সমান 10 এ। হ্যাঁ, 9 সমান 10 এ। মানে 9 এর স্টুডেন্ট আর 10 এর স্টুডেন্ট একই। কারণ 9 এর যা সিলেবাস এই মুহূর্তে 10-এরও সিলেবাস একই আমাদের স্কুলে। হ্যাঁ, 9-এরও প্রথম সাময়িক পরীক্ষায় 4টা অধ্যায় পড়তে হবে, আর 10-এরও কি 4টা অধ্যায় পড়তে হবে। এই জন্য বলছি 9 সমান কি 10 এ। তাহলে এ সমান কত? 9/10। তাহলে ভাগ করেন দেখি কত হয়। 0 পয়েন্ট কত হবে? 0.9। 9 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে কত সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছিল? 10 সেকেন্ড, তাই না? তার মানে 10 সেকেন্ড ধরে বস্তুটি 0.9 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে। তো আমরা লিখতে পারি অতএব 10 সেকেন্ড এ 10 সেকেন্ড বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এস সমান কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে 0 × 10 প্লাস হাফ ইন্টু 0.9 × 10 হোল স্কোয়ার। তাহলে এটুকু ক্যালকুলেশন করলে যেটা হয়, তাহলে 100 × 0.9 ভাগ হলো 2, তার মানে 45 মিটার। 45 মিটার। তাহলে 15 সেকেন্ডের মধ্যে প্রথম 10 সেকেন্ডে বস্তুটি গেল কত? 45 মিটার। আচ্ছা, বাকি থাকলো 5 সেকেন্ড। পরের 5 সেকেন্ড সে কিভাবে যাবে? মন্দনে যাবে, তাই না? তো আমরা লিখবো এখানে, তাহলে 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত সেটাও আমাদের বের করতে হবে। আর 10 সেকেন্ড পরে যে সে মন্দনে যাবে, সে মন্দনের মানটাও আমাদেরকে বের করতে হবে। তো লিখো এখন 10 সেকেন্ড পর বেগ বা বস্তুটির বেগ
ভি সমান ইউ প্লাস এটি, 0 + 0.9 ইন্টু 10, তার মানে 9 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটা যখন এই জায়গাটাতে আসলো তখন তার বেগ হয়ে গেল 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বাকি থাকলো আমাদের ত্বরণটা বের করে নেওয়া, তাই না? দেখো আবার 10 সেকেন্ড পর ত্বরণ, আবার 10 সেকেন্ড পর ত্বরণ। তাহলে এ সমান F/m, যেহেতু এফ সমান এম এ, তাহলে এ সমান কি হবে F/m। আর 10 সেকেন্ড পরে যেহেতু ঘর্ষণ বলের কারণে মন্দনে যাবে, এই কারণে আমরা সামনে মাইনাস চিহ্নটা আমরা দিয়ে দিলাম। তোমরা যদি এখানে ছোট হাতের এফ দাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, বড় হাতের এফ দিলেও কোনো সমস্যা নেই। সমস্যা হলো যদি এখানে এফ এর মানটা আমি ঠিকঠাক না বসাই, যদি ঘর্ষণ বলের জায়গায় যদি প্রযুক্ত বল বা কার্যকর বলের মান বসিয়ে দিই তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, তাহলে ঘর্ষণ বল কত ছিল? 1 নিউটন, তাই না? আর বস্তুটির ভর কত ছিল? কেউ বলবে নাকি বস্তুটির ভর কত ছিল? 10 কেজি। 10 কেজি। হ্যাঁ, বস্তুটির ভর হলো 10 কেজি। তাহলে আমরা পেয়েছি বস্তুটির ত্বরণ হলো -0.1 কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 10 সেকেন্ড পরে তার ত্বরণ হলো এটা। হ্যাঁ, আর 10 সেকেন্ড পর বেগ হলো 9 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের 15 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করেছি, তো বাকি ছিল কি 5 সেকেন্ড। হ্যাঁ, তো বাকি 5 সেকেন্ডের হিসাবটা আমরা এই জায়গায় করি। অতএব পরবর্তী পরবর্তী 15 - 10 এত সেকেন্ড বা 5 সেকেন্ড এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব এর সমান ইউটি প্লাস কি হাফ এ টি স্কোয়ার। তাহলে তার বেগ কত? 10 সেকেন্ড পর বেগ কত ছিল? 9 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের জন্য আদিবেগ। সময় 5 সেকেন্ড প্লাস হাফ, আর ত্বরণের মানটা ছিল কত? -0.1, আর টি এর মানটা হলো 5 আর স্কোয়ার। তাহলে এটুকু ক্যালকুলেশন করো। 45 মাইনাস 25 ইন্টু 0.1 ভাগ হলো 2, তাহলে 1.25। হ্যাঁ, 1.25, তাহলে 43.75, 43.75 এত কি মিটার। ক্যালকুলেশন গুলো যখন করা হয় তখন তোমরাও একটু দেখবে ক্যালকুলেটরে। হ্যাঁ, 1.2, যে 1.25, হ্যাঁ ঠিক রয়েছে। তাহলে আমাদের চাওয়া হয়েছিল যে বস্তুটি 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাই না? তো লিখবো অতএব 15 সেকেন্ডে, 15 সেকেন্ড এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম 10 সেকেন্ডে গিয়েছিল কত? 45 মিটার, তাই না? 45, আর পরের 5 সেকেন্ডে গেল 43.75।
এত মিটার। 45 প্লাস 43.75, 88.75, 88.75 এত কি মিটার। এ হলো আমাদের গ এর সমাধান। বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। তোমাদের তোলা হয়েছে প্রবলেমটা? প্রবলেম। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমরা ঘ নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, তার কি বলেছে, যে বস্তুটি 0.4 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। 0.4 কিলোমিটার মানে কি, 1000 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে? 0.4 ইন্টু 1000, 400 মিটার, তাই না? যে 400 মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো এটার কিছু অংশ তো করাই হয়েছে, যে এই প্রথম 10 সেকেন্ডে কত মিটার গিয়েছিল? 45 মিটার, তাই না? গ হতে পাই প্রথম 10 সেকেন্ডে সে গেছে 45 মিটার। আর 10 সেকেন্ড পর বেগ আমরা পেয়েছি 9 মিটার পার সেকেন্ড। আর 10 সেকেন্ড পর ত্বরণও আমরা পেয়েছি, হ্যাঁ, কত? -0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো 10 সেকেন্ড পরে যেহেতু সে মন্দনে যাচ্ছে, এক পর্যায়ে তার শেষ বেগ কত হবে? 0 হবে। তার মানে কি, বস্তুটি থেমে যাবে। তো থেমে যাওয়া পর্যন্ত বস্তুটি কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করে নিব। তো আমরা একটু ঘ নাম্বারে যাই, একটু ডাটাগুলো তোমরা মনে রাখো, হ্যাঁ। গ হতে পাই, তো লিখো দেখি, আমি একটু বলি তোমরা লিখো। লিখো, গ হতে পাই 10 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব 45 মিটার। গ হতে পাই 10 সেকেন্ড এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 45 মিটার, এই তো। এবং 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর বেগ ছিল কত? কি একটু সহযোগিতা করবে? 10 সেকেন্ড পর বেগ কত ছিল? 10 সেকেন্ড পর বেগ ছিল 9 মিটার পার সেকেন্ড। বেগ 9 মিটার পার সেকেন্ড। এবং ত্বরণ, ত্বরণ কত? -0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 সেকেন্ড পর যেটা বেগ 9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওই যে মন্দনে যাচ্ছে, মন্দনে যাওয়ার ক্ষেত্রে আদিবেগ। আর যেহেতু মন্দনে যাচ্ছে, এক পর্যায়ে তার শেষ বেগ কত হবে? 0 হয়ে যাবে। তাহলে আদিবেগ 9 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ 0, এবং ত্বরণ -0.1 মিটার পার সেকেন্ড বিবেচনা করে আমরা দেখব বস্তুটি কত দূরত্ব অতিক্রম করছে। তো লিখবা এখন, তাহলে ভি স্কোয়ার সমান কি, ই স্কোয়ার প্লাস 2a s। তাহলে যেহেতু মন্দনে যাচ্ছে, তার শেষ বেগটা 0 হবে। আদিবেগ কত? 9। তো মন্দন কত? -0.1। আর এস এর মানটা আমরা বের করব। এস এর মানটা বের করে নেন, কত হচ্ছে? তাহলে এটা হলো যে 0.2 সমান 9 এর বর্গ করলে কত হবে? 81, বা এস সমান 81/0.2। অতএব এস সমান 81/, 405 মিটার। 405 মিটার। তাহলে বস্তুটি প্রথম 10 সেকেন্ড অর্থাৎ ত্বরণে গেল 45 মিটার,
আর দ্বিতীয় ধাপে মন্দনে গেল কত, 405 মিটার। এই 405 মিটার যাওয়ার পর বস্তুটি কি থেমে যাবে। তো অতএব বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্বটা বের করে নাও। অতএব বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? আগে গেল কত মিটার? 45 মিটার। আর পরে গেল 405, 405 মিটার। তাহলে কত হয়? 450 মিটার। 50 মিটার। এটাকে যদি কিলোমিটার করি তাহলে 1000 দিয়ে ভাগ দেন, তাহলে কত হয়? 1000 দিয়ে ভাগ করলে কত আসবে বলেন? 0.45। 0.45 মিটার। তাহলে বস্তুটি মোট 0.45 কিলোমিটার গেল, সরি মিটার তো না, কি হবে? কিলোমিটার। 1000 দিয়ে ভাগ করলে 0.45 কি কিলোমিটার। আর আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নটা পড়েন তো, ঘ নাম্বার, যে বস্তুটি পড়েন পড়েন, একজন পড়েন, ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল? কি কেউ বলবেন না? বস্তুটি 0.4 কিলোমিটার এর বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা গাণিতিক হ্যাঁ হ্যাঁ বিশ্লেষণ করো। হ্যাঁ, সে পারবে কি পারবে না বলেন? কি রে, পারবে না পারবে না? কথা বলছে না। যেহেতু 0.45 কিলোমিটার ইজ গ্রেটার দেন কত, 0.4 কিলোমিটার, অতএব বস্তুটি অতএব বস্তুটি প্রশ্নের সাথে মিল রেখে লিখবেন, বস্তুটি 0.4 কিলোমিটার এর বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে, অতিক্রম করতে পারবে। কি বুঝে আসলো তো নাকি? তোলা হয়েছে কি? জি স্যার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকবে। আমরা এরপরে একবারে শনিবার ইনশাল্লাহ, হ্যাঁ, শনিবার 10টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা শনিবারও কিছু এরকম এই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, এবং সেদিন আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে সাম্যতা বল এবং অসাম্যতা বল নিয়ে আলোচনা হবে, হ্যাঁ, এবং মৌলিক, আর যদি সময় থাকে তাহলে মৌলিক বল নিয়েও আলোচনা হবে। মানে এটাই হলো শেষ আলোচনা। ঠিক আছে, বাকি থাকলো কি সাম্যতা বল, অসাম্যতা বল, আর মৌলিক বল। এই দুটো আইটেম পড়া হয়ে গেলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি 90% প্লাস তোমার পড়া কমপ্লিট। আর বাকি যেগুলো থাকলো, যেমন ঘর্ষণ কমানোর উপায়, ঘর্ষণ বাড়ানোর উপায়, হ্যাঁ, এরপর একটা টপিক রয়েছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদেরকে বই থেকে পড়ে নিতে হবে। হ্যাঁ, পরীক্ষায় অনেক সময় আসে ঘর্ষণের সুবিধা কি, ঘর্ষণের সুবিধা ও অসুবিধাগুলো লিখো, খ নাম্বারে দিতে পারে। আবার এরকমও প্রশ্ন হয় ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো। এটা তো একবার সহজ জিনিস, দেখো যে ঘর আমরা উপদ্রব কথাটা আহ, কোন অর্থে ব্যবহার করি, পজিটিভ নাকি নেগেটিভ অর্থে? অবশ্যই আমরা নেগেটিভ অর্থে, এটা নেগেটিভ অর্থে ব্যবহার করি। যেমন ইঁদুরের উপদ্রব, তেলাপোকার উপদ্রব, হ্যাঁ, সারপোকার উপদ্রব আমরা বলি না, তার মানে কি এটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। তো ঘর্ষণের কারণে দেখো, ঘর্ষণের কারণে অনেক তো ক্ষতি হয়, হয় না? যেমন এই নাট বল্টু, কলকারখানার নাট বল্টু গুলো ক্ষয়প্রাপ্ত হয়। তারপরে আমরা যে জুতা পরিধান করি, জুতার কি তোলটা কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। তারপরে বাস, ট্রাক, সাইকেল, ভ্যান, এগুলোর কি টায়ার ক্ষয়প্রাপ্ত হয়। তার মানে কি এটা একটা মানে ক্ষতি ক্ষতি করছে, মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে কিন্তু, হ্যাঁ। কিন্তু
এই নেগেটিভ অর্থে ব্যবহৃত হলেও বা এটা আমাদের ক্ষতি করলেও এটা ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত চলতো না। যদি ঘর্ষণ না থাকতো তাহলে কি হতো, যে পৃথিবীর যাবতীয় বস্তু কি পিছলিয়ে যেত। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, বা আমার এখানে যে এই ল্যাপটপটা রয়েছে বা এখানে স্মার্ট বোর্ডটা রয়েছে, এটা কিন্তু স্থির দাঁড়িয়ে থাকতে পারতো না, না। তাতে কি হতো, জীবনের হুমকি হতো, জীবনের অস্তিত্ব টিকে থাকতো না। ওই যে এছাড়া ধরো দেয়ালে আমরা পেরেক ঠেলি, পেরেক ই করি না, হ্যাঁ, হাতুড়ি দিয়ে পেরেক ঠেলি। হ্যাঁ, বলছি এটাও সম্ভব হতো না যদি ঘর্ষণ না থাকতো। তো এই কারণে বলা হয় যে ঘর্ষণ একটি, মানে ঘর্ষণ একটি উপদ্রব হলেও এটা একটা প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণ কেমন উপদ্রব? প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণ না থাকলে আমাদের জীবন ব্যাহত হতো। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।